অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম 5টি পর্ব আমি আগেই আপলোড করেছি। সেই 5টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 6ঠ পর্ব। সহদেব সেন একটা খবর জানতেন না। টার্নারের বইতেও লেখা ছিল না। গত কয়েক বছরে সিকিমের রাস্তাঘাট নতুন করে তৈরি এবং যত্নে রাখায় বাস রুট বেড়ে গেছে অনেক। গ্যাংটক থেকে চুংথাং পর্যন্ত বাস যাচ্ছে এখন। অবশ্য সেই সব পাহাড়ি বাসে উঠে জায়গা পাওয়া মুশকিল। বাসের সাইজও ছোট। গ্যাংটক ছেড়ে পেনল্যান্ড হয়ে দিকচুতে আসার পথে দুটো বাদুড় ঝোলা বাস দেখতে পেল ওরা। আগে হেঁটে বা খচ্চরের পিঠে গ্যাংটক যেতে হতো। এখন 4 চাকার দৌলতে এইসব গ্রাম্য অঞ্চলে শহরের গন্ধ এসে গেছে। দিকচুতে পৌঁছতে প্রায় দুপুর। বসন্ত লাঞ্চ ব্রেক দিল। তিনধারিয়া কিংবা সোনাদার মতো ছোট্ট জায়গা, কিন্তু এখানে এসে ওরা আবার তিস্তা নদীর দর্শন পেল। ঠিক নদী না বলে দুরন্ত এবং বৃহৎ ঝর্ণা বলাই অনেক বেশি সঙ্গত। পাথরের ওপর ফেনা ছড়িয়ে জল নামছে। ছবির শুটিংয়ের সময় ইউনিটের কেউ বাইরে খায়নি। অনন্তর ব্যবস্থাপনায় রান্না কোনো রকমে হয়ে যেত। দিকচুর একটি নেপালি দোকানে পরোটা আর তরকারির অর্ডার দিয়ে বিপাকে পড়ল অনন্ত। প্রথমে কল্পনা চিৎকার করে উঠেছিল, হো অনন্তদা, এ কি জিনিস? অনন্ত তখনও তদারকি করছিল। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কেন, কি হলো? একটু মুখে দিয়ে দেখুন, এরকম জিনিস হোল লাইফে খাইনি। কল্পনার কথা শেষ হওয়া মাত্র যারা খেতে গিয়েও চুপ করেছিল তারাও মুখ খুলল। চিবোতে গেলেই দাঁতে বালি কচকচ করছে। তরকারির আলু জাতীয় পদার্থ থেকে খানিকটা জল প্লেটের একপাশে সরে গিয়ে বস্তুটিকে আরো সাদা করে তুলেছে। চুপচাপ থেকে গেলে সবাই যে যার মতো খেয়ে নিতে পারত, কিন্তু একবার প্রতিবাদ উঠতেই খাবার ফেরত যেতে লাগলো। দোকানদার ছাড়ার পাত্র নয়। সে খাবার দিয়েছে তার সঞ্চয় থেকে। সে ইচ্ছে করে বালি মেশায়নি। তরকারি এর চেয়ে কি করে ভালোভাবে রান্না করতে হয় তাও তার জানা নেই। অতএব খাও বা না খাও পয়সা দিয়ে যেতে হবে। এবং এই নিয়েই অনন্তর সঙ্গে ঝামেলা বাড়ল। চিৎকার চেঁচামেচি বেড়ে যেতে 3-4 জন লোক ছুটে এলো ভোজালি হাতে। সঙ্গে সঙ্গে সবাই ছুটল জিপের দিকে। এমনকি বসন্তর মনে হলো সামনাসামনি দাঁড়িয়ে থাকলে এই ক্রুদ্ধ লোকগুলো আক্রমণও করতে পারে। আর তখনই রব উঠল, খাবারের দাম না মিটিয়ে টুরিস্টরা পালিয়ে যাচ্ছে। এইটুকুনি জায়গায় এত লোক ছিল তা বোঝা যায়নি। অবশ্য কেউ কেউ এসেছে স্রেফ মজা দেখতে। সামনের রাস্তায় ভিড়টা এমন জমাট বেঁধে গেল যে জিপ চালানোর প্রশ্নই ওঠে না। সহদেব সেন গাড়িতে বসেই চিৎকার করে অনুরোধ করলেন ব্যাপারটা মিটিয়ে ফেলতে। কিন্তু দোকানদারের ছেলে ফুঁসে উঠল, টুরিস্টদের মধ্যে যে 2 জন তার বাবাকে গালাগাল করেছে তাদের শাস্তি না দিয়ে ওরা পথ ছাড়বে না, টাকা পেলেও না। সঙ্গে সঙ্গে আবহাওয়া থম ধরল। কেউ কোনো কথা বলছে না। লোকগুলো আঙুল তুলে অনন্ত আর বিক্রমকে দেখাচ্ছে। ওদের মুখ এখন শুকিয়ে আমসি। বসন্ত আতঙ্কিত গলায় সহদেবকে জিজ্ঞাসা করল, কি করা যায়? অবস্থাটা তো ক্রমশ খারাপ হচ্ছে। সহদেব বলল, ক্ষমা চেয়েও পার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। কেন যে স্ল্যাং শব্দ এরা ইউজ করলো? অরিন্দম বাবু, কি করা যায় বলুন তো? অরিন্দম চুপচাপ জিপের পাশে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিল। যে মানুষগুলোকে প্রথমে শান্ত সরল বলে মনে হয়েছিল তারা যখন এমন প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তখন তাদের ঠান্ডা করার কোনো ওষুধ জানা নেই। ওরা কি শাস্তি দিতে চায় তা যদি জানা যেত তবে না হয় উপায় ভাবা যেত। এই সময় তার নজরে পড়ল একটি মানুষের ওপর। পেছনের জিপ থেকে নেমে শীষ দিতে দিতে এগিয়ে যাচ্ছে সামনের জনতার দিকে, জ্যাকেটে 2টো হাত ঢুকিয়ে। বসন্ত চাপা গলায় জিজ্ঞাসা করল, ঠক্কর আবার কি করছে? ওরা দূর থেকে দেখলো হিলহিলের লোকটা সোজা দোকানদারের ছেলের সামনে পা ফাঁক করে দাঁড়ালো। সে কি বলছে তা এত দূর থেকে শোনা যাচ্ছে না, কিন্তু তার কথা শেষ হওয়ার পর দোকানদারের ছেলে প্রতিবাদের গলায় কিছু বলতে শুরু করে থেমে গেল। ঠক্করের হাত এখন জ্যাকেটের ভেতর ঢোকানো নেই। হঠাৎ ঠক্কর ঘুরে দাঁড়িয়ে চিৎকার করল, এ অনন্তবাবু! নিজের নামটা কানে যাওয়া মাত্র অনন্ত পিলে চমকে উঠল। এতক্ষণ জিপের ভেতরে বসে ইষ্ট নাম জপ করছিল।
ঠক্কর ডাকার পর অসহায় চোখে তাকালো সঙ্গীদের দিকে। ঠক্কর ফিরে আসছিল শীষ দিতে দিতে। অনন্তর জিপের পাশে পৌঁছে হিন্দিতে বলল, খাবারের দাম মিটিয়ে দিন, বলে হাসল। তাহলে আপনাদের জানের ভয় আছে, আছে না? বলে চলে গেল শেষ গাড়িটার দিকে হালকা পায়ে। এবং তখনই অনন্তর নজরে পড়ল ওর জ্যাকেটের পকেটের ওপর। নির্ঘাত মাল আছে ওখানে। পথে মানগাঁও বা সিঙ্গিক নামে মোটামুটি দুটো গঞ্জে পড়লেও দাঁড়ায়নি ওরা। খিদে প্রত্যেকেরই পাচ্ছে, কিন্তু পেতে পেতে সেটার তীব্রতা কমে এসেছে। ঠক্কর যে হঠাৎ হিরো হয়ে গেল এইটাই কেউ সহ্য করতে পারছে না। সহদেব সেনও না। বারংবার সে বলছে, হু ইজ দিস ম্যান? এসব অঞ্চলে কি লোকটা এর আগে এসেছে? নইলে ওর কথায় এরা এত ভালো রিয়াক্ট করলো কি করে? অনন্ত টাকা মিটিয়ে দেবার পর লোকগুলো আর কিছু বলেনি। ব্যাপারটা অরিন্দমের কাছেও রহস্যজনক মনে হয়েছিল। ঠক্কর লোকটা খুব সাধারণ কেউ নয়। এর সঙ্গে ভবিষ্যতে অনেক শক্ত ঝামেলায় পড়তে হবে। চুংথাঙে যখন ওরা পৌঁছালো তখন দিনের আলো মরছে। ধারালো ছুরির মতো হাওয়া বইছে। গ্যাংটকের চেয়ে এখানে ঠান্ডা অনেক বেশি। সারাটা পথে ওরা বৃষ্টি পায়নি, কিন্তু চুংথাঙের আকাশে এই প্রায় সন্ধ্যায় মেঘ জমেছে। চুংথাঙে ভালো হোটেল পাওয়ার কথা কেউ ভাবেনি। গ্যাংটকে সহদেব সেন 3টি বাংলোর খবর নিয়েছিল, চিঠিও দিয়েছিল একটায়। চুংথাং বাজারে গাড়ি রেখে খবর নিয়ে জানা গেল 2টো বাংলো ভর্তি হয়ে গেছে। 3 নম্বরের মাত্র 2টো ঘর, 4টে খাট, সেখানে এত লোকের জায়গা হবে না। আপাতত সেটাতেই মালপত্র নিয়ে ওঠার সিদ্ধান্ত হলো। বাংলোর পেছনেই তিস্তার জলের শব্দ। সারাদিনের ধকল সত্ত্বেও তিস্তার পাড়ে দাঁড়িয়ে মন ভালো হয়ে গেল অরিন্দমের। একজন টিবেটিয়ান লামার বাড়িতে বাকি সকলের জায়গা করে অনন্ত যখন দল নিয়ে রওনা হয়ে গেল, তখন সন্ধ্যা নেমে গেছে। আর তখনই তরল ঠান্ডাটা যেন বরফের মতো জমে গেল। বাংলোর 2টো ঘরের একটা জিনিসপত্র এবং ক্যামেরা নিয়ে কল্পনা, এবং অন্যটায় সহদেব আর অরিন্দম। এক ঘরে অন্য লোকের সঙ্গে কাটানোর ব্যাপারে আর আপত্তি করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সহদেব সেন লোকটা মন্দ নয়, কথা কম বলে। অরিন্দমের মনে হলো সহদেব তার সঙ্গে এক ঘরে থাকছে জানার পর কল্পনার মুখে স্বস্তি ফুটে উঠেছিল। মেয়েরা একবার যাকে খারাপ চোখে দেখে তাকে কিছুতেই মেনে নিতে পারে না। বাইরে ভদ্র ব্যবহার করে পরিস্থিতি এড়িয়ে যেতে পারে, এই মাত্র। আজ পর্যন্ত সেই মহিয়সী মহিলা তার সঙ্গে কথা বলেন না। তখন সবে ফিল্মে কাজ শুরু করেছে অরিন্দম। প্রথম ছবিতে যে তার প্রায় সমান ভূমিকায় ছিল, সেই অতীন মুখার্জির সঙ্গে চমৎকার সম্পর্ক তখন। সেটা ছিল দুজনেরই সংগ্রামের সময়। বঙ্কিমচন্দ্রের গল্প নিয়ে একটা বড় বাজেটের ছবি তৈরি হচ্ছিল টালিগঞ্জে। বাংলা ফিল্মের সর্বকালের সেরা নায়িকা তার মুখ্য চরিত্রে কাজ করছেন। অতীনকে পরিচালক নির্বাচন করেছিলেন নায়িকার প্রথম যৌবনের স্বামীর চরিত্রে। গ্রুপ থিয়েটার করা ছেলে অতীন মনে করত সেটে পরিচালক ছাড়া সে কারো কথা শুনতে বাধ্য নয়। কিন্তু ওই ছবির স্ক্রিপ্ট পরিবর্তন করা থেকে অভিনেতা নির্বাচনে নায়িকার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। শুটিংয়ের সময় একটি দৃশ্যে অভিনয় নিয়ে অতীনের ভূমিকা নায়িকার পছন্দ হলো না। অতীন তা মেনে নিতে পারছে না দেখে নায়িকা সেট ছেড়ে চলে গেলেন। মেকআপ রুমে গিয়ে তিনি পরিচালককে ডেকে অভিনেতার পরিবর্তন চাইলেন। এত বড় বাজেটের ছবিতে নায়িকার ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা পরিচালকের ছিল না। অতীনকে সেটা জানিয়ে দেওয়ার আগে তিনি গোপনে বদলি অভিনেতার খোঁজ করলেন, এবং সেটা যেহেতু সেদিনই করতে হবে, যাতে সেট না ভাঙতে হয় এবং প্রযোজকের খরচ না বাড়িয়ে শুটিং চালানো যায়। মুভি টোনে পরিচালক বীরেন্দার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানেই প্রোডাকশন ম্যানেজার এসে তাকে ধরল। এক্ষুনি NT1-এ যেতে হবে। কোনো খবর জানা না থাকায় উল্লসিত অরিন্দম চলে এসেছিল ফ্লোরে। একটা নতুন ছবির কাজ পাওয়ার আনন্দ তো ছিলই, সেই সঙ্গে অতীনের সহ অভিনেতা হওয়া যাবে এই খুশিটাও কাজ করছিল। তাকে নিয়ে যাওয়া হলো নায়িকার মেকআপ রুমে। সেখানে পরিচালকও ছিলেন। সব শুনে সে মাথা নেড়েছিল। অসম্ভব, আমার পক্ষে এই রোল নেওয়া অন্যায়। নায়িকা চোখ ছোট করেছিলেন। অন্যায় কেন? একজন অভিনেতাকে বিনা দোষে বাদ দিচ্ছেন আপনারা। আমাকেও যে দেবেন না তার নিশ্চয়তা কোথায়? তাছাড়া একজন পরিচালকের যখন ছবি পেছনে ভূমিকা থাকে না, তখন কাজ করার কোনো যুক্তি নেই। মাফ করবেন। কথাগুলো বলে চুপচাপ বেরিয়ে এসেছিল সে। ফ্লোরের কারো সঙ্গে দেখা করেনি।
এমনকি অতীনের সঙ্গেও নয়। আশ্চর্যের ব্যাপার, NT1 স্টুডিও থেকে মুভিটোন স্টুডিওতে ফিরে এসেই সে একজন মহান অভিনেতার মুখোমুখি হয়েছিল। সাবাস! এই তো চাই। অভিনেতা হয়ে আরেকজন অভিনেতার পাশে যে না দাঁড়ায়, তার সংলাপ বলার অধিকার নেই। খুব খুশি হয়েছি। অরিন্দম অবাক। এত তাড়াতাড়ি তিনি জানলেন কি করে? নায়ক রহস্য করে বলেছিলেন, মুভিটোনে কেউ প্রেম নিবেদন করলে প্রেমিকা তা শোনার আগে নিউ থিয়েটার্সে বসা ফিল্মের লোকজনের কানে পৌঁছে যায়। বুঝলে হে, এর নাম টালিগঞ্জ। কথাটাকে পরেও অবশ্য বারবার সত্যি হতে দেখেছে, তবে উল্টো ক্ষেত্রে। খারাপ কিছু ঘটলে নিজে বোঝার আগেই টালিগঞ্জের মানুষ বুঝে যায়। কথা এখানে শব্দের আগে ছোটে। সেই ছবিটা অবশ্য শেষ হয়েছিল, মুক্তি পেয়েছিল, কিন্তু ভালো চলেনি। মজার ব্যাপার হলো সেই নায়িকা তার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দিলেন। অনেকেই বলেছেন, একটা নতুন ছেলে এইভাবে আমাকে অপমান করলো। অনেক পরে যখন অরিন্দম জনপ্রিয় নায়ক, তখনও ভদ্রমহিলার কাছে যদি কোনো প্রস্তাব যেত ওর সঙ্গে একই ছবিতে অভিনয় করার জন্যে, তাহলে সঙ্গে সঙ্গে তিনি প্রত্যাখ্যান করতেন। আজ পর্যন্ত মুখোমুখি দেখা হয়নি, কারণ তিনি মাঝপথে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু অরিন্দম জানে ওর কাছে নিজের ইমেজ কখনোই ফিরিয়ে আনা যাবে না। এটি যদি ছবির নায়িকা না হয়ে যে কোনো আটপৌরে বাঙালি মেয়ে হতো, তাহলে কোনো ব্যতিক্রম ঘটত না। বসন্ত যাওয়ার আগে কল্পনাকে বলে গিয়েছিল, সহদেব কিংবা অরিন্দমদার গলা না পেলে কখনোই দরজা খুলবেন না। অচেনা জায়গায় একা থাকছেন, এটা মনে রাখবেন। অতএব সন্ধেবেলায় রাতের খাবার খেয়ে নিয়ে বেচারা সেই যে দরজা বন্ধ করেছিল, আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বস্তুত এখানে এত শীত যে একবার কম্বলের তলায় ঢুকে গেলে রাতের পৃথিবীটা অজানা রাখতেই ভালো লাগে। পাশের খাটে সহদেব কাগজপত্র দেখছিল। অরিন্দম নিজের খাটে শুয়ে চোখ বন্ধ করে তিস্তার গর্জন শুনছিল। সেই তিস্তাকে দেখলে কে বলবে জলপাইগুড়িতে অমন ভয়ঙ্করী হয়ে ওঠে? হঠাৎ সহদেব সেন বললেন, কয়েকটা ব্যাপার একটু গোলমেলে হয়ে গেছে না দাদা? বসন্তের দেখা দেখি সহদেব তাকে এখন দাদা বলে সম্বোধন করছে। অরিন্দম ওর দিকে পাশ ফিরে শুয়ে তাকালো। সহদেব বলল, চুংথাং থেকে দুটো রাস্তা দুদিকে চলে গিয়েছে। এই যে তিস্তা দেখছেন, নদীটাও এখান থেকে দুটো ভাগ হয়ে গিয়েছে। রাস্তা এই দুটো ভাগ ধরে উঠে গেছে ওপরে। একটা শেষ হয়েছে লাচেনে, আর একটা লাচুং হয়ে জুমথাং। জিপ কোনো মতে যেতে পারবে। যে পয়েন্টে প্লেনটা ভেঙে পড়েছে সেটা মাঝামাঝি জায়গায়। লাচেন এবং জুমথাং দুটো জায়গা থেকেই যাওয়া যায়। অরিন্দম বলল, আমি বুঝতে পারছি না আপনার কথা। যেখান থেকে দূরত্ব কম হবে সেখান থেকেই যাব। সহদেব মাথা নাড়ল। সেই কথাই তো বলছি। লাচেন এখান থেকে কয়েক ঘন্টার পথ, কিন্তু সেখান থেকে আমাদের খাড়াই ভাঙতে হবে। জুমথাংয়ে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে। আসলে এই নামগুলো মনে রাখা মুশকিল। সিকিমিজ শব্দ উচ্চারণের সময় উল্টোপাল্টা হয়ে যাওয়া অস্বাভাবিক নয়, যদি আগে না শোনা থাকে। আপনি একটা শব্দ উচ্চারণ করুন তো। সহদেব কাগজে কয়েকটা অক্ষর লিখে এগিয়ে ধরল। অরিন্দম শব্দটা দেখল। KHANGCHENDZONGA। অরিন্দম বলল, বুঝতে অসুবিধে হচ্ছে না তো? কিন্তু কাঞ্চনজঙ্ঘা শব্দটা যদি আগে আপনার না শোনা থাকতো তাহলে? আজ কুড়িগুলো কি বলেছে জানেন? ওরা নাকি বলেছিল লাচেনে ওদের বাকি লোকেরা থাকবে বলে গ্যাংটকে জানিয়েছিল। সে লোকগুলোকে না পেলে চলবে না, আবার লাচেন থেকে হাঁটার কষ্টটার কথাও ভুলতে পারছি না। অরিন্দম বলল, লাচেনে না গিয়ে উল্টো পথে লাচুংয়ের ওপর দিয়ে জুমথাং পৌঁছালে সেখান থেকে কি সুন্দর পায়ে হাঁটা পথ পাওয়া যাবে? হঠাৎ ছাদ কাঁপিয়ে হেসে উঠল সহদেব, যেন এমন মজার কথা সে কখনো শোনেনি। কোনো রকমে নিজেকে সামলে বলল, এত হাজার ফুট উপরে পাহাড়ে কি করে সমান রাস্তা আশা করেন? অরিন্দম বলল, তাহলে তো সমাধান হয়েই গেল। তুমি লাচেনে গিয়ে লোকগুলোকে নিয়ে এসো। আমরা এখানে দুদিন আরাম করি, তারপরে একসঙ্গে জুমথাংয়ের দিকে যাওয়া যাবে। এবার সহদেবের মুখ শুকিয়ে গেল। সে কখনোই পাহাড়ে একা যাওয়া আসা পছন্দ করে না। এখান থেকে জিপ নিয়ে কিছু দূর যাওয়ার পর তিস্তা পার হতে হবে কাঠের সাঁকোয়। এর আগেরবার যখন সে ওই পথে দলের সঙ্গে এসেছিল, তখন একটা দুর্ঘটনা হতে হয়নি।
ম্যাপ বলছে জুমথাং যেতে নদী পার হবার ঝামেলা নেই। জুমথাংয়ে ঢোকার সময় সেই ঝামেলা চুকে গেছে। এই ভদ্রলোকের সঙ্গে কথা না বললেই ভালো হতো। সে যাচ্ছে নিজের শখে এবং বসন্তকে সাহায্য করতে, কিন্তু সমস্ত ঝামেলা তাকেই সামলাতে হবে এমন কথা তো ছিল না। পাশের ঘরে শুয়ে কল্পনার কিছুতেই ঘুম আসছিল না। বাংলোর পেছনে তিস্তা ক্রুদ্ধ সাপের মতো ফুঁসছে। কিছুক্ষণ কান পাতলেই বুক শিরশির করে। বাংলোটা কাঠের, হাওয়ায় বিচিত্র শব্দ উঠছে। সে ঘুমোবার চেষ্টা করেও পারল না। একবার মনে হলো পাশের ঘরে গিয়ে অরিন্দমের সঙ্গে গল্প করে আসে, কিন্তু তাকে দরজা খুলে বারান্দায় যেতে নিষেধ করা হয়েছে। ফিল্মের নায়কদের চরিত্র নিয়ে নানান গল্প আগেই শোনা ছিল। প্রথম ছবির শুটিংয়ে গিয়ে নিজেই সাক্ষী থেকেছে অরিন্দম নিতার ঘটনার, এবং তারপর থেকে অরিন্দম সম্পর্কে কোনো শ্রদ্ধা তার অবশিষ্ট নেই। কিন্তু লোকটার সঙ্গে রিভলভার নিয়ে এসেছে কেন? কথাটা সে কাউকেই, এমনকি বসন্তকেও জানায়নি। জানানো উচিত কিনা তাও বুঝতে পারছে না। অন্যমনস্ক হবার জন্যই লিফলেট টেনে নিল কল্পনা। এখন ঘড়িতে মাত্র ৮টা। হাওয়া আর তিস্তার শব্দ ছাড়া পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব নেই। সিকিম রাজ্যের চারপাশে তিব্বত, নেপাল, ভুটান আর পশ্চিম বাংলা। এই পাহাড়ি রাজ্যের পাহাড়গুলো ৮০০ ফুট থেকে ২৮,০০০ পর্যন্ত। সিকিমের সবচেয়ে বড় গর্ব কাঞ্চনজঙ্ঘা এই রাজ্যের পর্বত। সিকিম শব্দের মানে নবরাজপ্রাসাদ। টিবেটিয়ানরা অবশ্য একে ডেনজং বলে সম্বোধন করে। লেপচাদের কাছে সিকিম হলো স্বর্গ। সিকিমের ভারতভুক্তির পর পূর্ব সিকিমে এবং ফোরডাংয়ের ওপরে উত্তর সিকিমে যাওয়ার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা আছে। অন্তত সিকিম তিব্বতের বর্ডারের কাছে যেতে দিতে ভারত সরকার স্বাভাবিক কারণেই পারেন না। ছোল লা নাথুলা বা জেলেপ লা থেকে গ্যাংটকের দূরত্ব বেশি নয়। যুদ্ধের সময় শত্রুপক্ষ ওই সীমানায় এসে গিয়েছিল। কিন্তু যাই হোক, সিকিমিজরা বিশ্বাস করে তাদের তুষারমোড়া পাহাড়ে এখনো ইয়েতিরা বাস করে। ইয়েতি শব্দটা পড়া মাত্র কল্পনা থমকে দাঁড়ালো। শুটিংয়ের সময় যে বরফ তারা পেয়েছিল সেখানে কোনো বিস্ময় বাস্তবে ছিল না। হয়তো বিক্রমবাবুর ক্যামেরায় বিস্ময় তৈরি হবে, কিন্তু অনুসন্ধানের সময় যদি আচমকা ইয়েতির মুখোমুখি হতে হয় এখানে, ভাবতেই শিহরণ উঠল শরীরে। আর তখনই কাঠের বারান্দায় শব্দ উঠল। লিফলেটটা নামিয়ে কল্পনা কান খাড়া করল। তার চোখ বন্ধ দরজার ছিটকিনির দিকে। জুতোর শব্দ হচ্ছে খুব সন্তর্পণে। ইউনিটের কেউ যদি হতো তাহলে এতক্ষণে গলা তুলে নিশ্চয়ই ডাকাডাকি করত। শব্দটা আবার উঠল এবং এইবার এগিয়ে এসে দরজার সামনে থামল। কম্বলের তলায় শুয়েও হঠাৎ কল্পনার শীত বোধ বেড়ে গেল এবং তারপরেই খুব মৃদু টোকা পড়ল দরজায়। ঠোঁট কামড়ালো কল্পনা। এই টোকায় যে সংকেত আছে তা বুঝতে অসুবিধে হলো না। এবার মুখোমুখি কথা বলা দরকার। লোকটা যদি ভেবে থাকে আর ৫টা নরম মনের মেয়ের মতো সে কৃতার্থ বোধ করবে, তবে কল্পনা উঠে দাঁড়ালো। এ কথা ঠিক, যখনই তার সঙ্গে কথা বলেছে তখনই লোকটা এমন ভাব করেছে সে নেহাতি ছেলে মানুষ। শুটিংয়ের সময় নিতার সঙ্গে তাকে নিয়ে রসিকতা হয়েছে এ খবর প্রোডাকশন বয়রা গল্প করেছে, এবং এখন এই নির্জন বাংলোয় সহদেব সেন ঘুমিয়ে পড়ার পর লোকটা তার মুখোশ খুলে দরজায় টোকা দিচ্ছে। এই সময় আবার টোকা পড়ল দরজায়। চিৎকার করে কে জিজ্ঞাসা করতে গিয়েও মত পাল্টালো। তার গলায় বিরক্তি শুনলে আগন্তুক নিজের ঘরে ফিরে যাবে, ফলে মুখোশ খুলে দেবার সুযোগটা হারাবে সে। কল্পনা দরজার কাছে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। ওপাশে কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ সমস্ত জড়তা সরিয়ে নিঃশব্দে ছিটকিনির উপর হাত নিয়ে গিয়ে দ্রুত দরজাটা খুলে চিৎকার করে উঠল, কি চাই আপনার? কি চান এখানে? সঙ্গে সঙ্গে লোকটা ছিটকে গেল। ঘরের আলো যেটুকুই এসেছে বারান্দায় তাতে লোকটাকে খুব নার্ভাস দেখালো। তারপর পড়ি কি মরি করে বারান্দার অন্য প্রান্তে সিঁড়ির দিকে ছুটল। ততক্ষণে কল্পনা বুঝে গিয়েছে সে ভুল করেছে। লোকটা প্রায় দৌড়ে চোখের আড়ালে চলে গেল। হু হু ধারালো হাওয়া আর মেঘলা আকাশের শরীর থেকে চুইয়ে পড়া ঠান্ডার বাইরে আর এক শীতলতায় কল্পনা কেঁপে উঠল। তার হৃৎপিণ্ড যেন গলায় এসে আটকেছে। কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল সে। কল্পনার চিৎকার শুনে কয়েক সেকেন্ড বুঝতে সময় লেগেছিল অরিন্দমের। ঘুম আসছিল না বলে সে এক পেক ব্র্যান্ডি জল ছাড়াই গ্লাসে নিয়ে শুয়েছিল পাশ ফিরে। ওপাশের খাটে সহদেব ঘুমোচ্ছে নাক ডেকে।
পা থেকে মাথার চুল পর্যন্ত কম্বলে ঢাকা লোকটার। চিৎকারটা বোঝার পর উঠে বসেছিল অরিন্দম। এত রাতে কাকে বকছে কল্পনা? সে চটপট বিছানা ছেড়ে কম্বলটাকে শরীরে জড়িয়ে নিল। তারপর দরজা খুলে বাইরে পা দিতেই পাশের ঘরের দরজা খোলা দেখতে পেল। দ্রুত ব্যবধান ঘুচিয়ে সামনে আসতেই কল্পনার রক্তশূন্য মুখ দেখতে পেল। সে চটপট চারপাশে তাকালো। কেউ নেই কোথাও। অরিন্দম জিজ্ঞাসা করল, কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? কল্পনা উত্তর দিতে পারল না। অরিন্দম তখনই বুঝতে পারল মেয়েটা স্বাভাবিক অবস্থায় নেই। ওকে ধরে ধরে খাটের কাছে নিয়ে এলো সে। তারপর জিজ্ঞাসা করল, কি হয়েছে বলো তো? তোমার এই অবস্থা কেন? হঠাৎ দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল কল্পনা। আমি একা এই ঘরে থাকতে পারবো না। অরিন্দম মেয়েটার কাঁধে হাত দিল। কি হয়েছে? ঠান্ডা ঢুকছে হু হু করে, দরজা খোলা। কল্পনা আরো কুঁকড়ে যাচ্ছিল। সেই অবস্থায় জবাব দিল, আমার ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছিল, আমি ভেবেছিলাম। দরজাটা ভালো করে বন্ধ করে শুয়ে পড়ো, রাত্রে হাজার ধাক্কা দিলেও আর খুলবে না। অরিন্দম ওর হাত ধরে প্রায় টেনে নিয়ে এলো দরজার কাছে। তারপর সেটাকে বাইরে থেকে ভেজিয়ে আবার বলল বন্ধ করতে। শব্দটা কানে যাওয়ার পর সে স্বস্তি পেল। এই মেয়েটির সঙ্গে সেই জেদি সন্দেহবাগী রুচি আঁকড়ে থাকা মেয়েটির কোনো মিল নেই। সে অন্ধকার বারান্দায় হেঁটে এলো সিঁড়ির মুখ পর্যন্ত। কোথাও কেউ জেগে আছে বলে মনে হচ্ছে না। তাহলে কে এসে কল্পনার দরজায় টোকা মারবে? ইউনিটের কেউ নয় তো? সেরকম মুখ দলে আছে বলে মনে হচ্ছে না। অরিন্দম স্থির করলো, এই নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এই ঠান্ডায় ব্র্যান্ডিটা শেষ করে বিছানায় ঢুকে পড়াই বুদ্ধিমানের কাজ। চুংথাঙে সকাল হয় রোদ না নিয়ে। সূর্যদেবের দর্শন পাওয়া যায় কপাল ভালো থাকলে 11টার পরে। গত বিকেলে মেঘ জমেছিল চুংথাঙের আকাশে। রাত্রে যে বৃষ্টি নেমেছিল তা অরিন্দম টের পায়নি। ফুল স্লিভ সোয়েটারের ওপর শাল জড়িয়ে বারান্দায় বেতের চেয়ারে বসে চা খেতে খেতে তার মনে হলো শেষ স্নানটা সম্ভবত চুংথাঙেই করে যেতে হবে। টেবিলের অন্য প্রান্তে বসে সহদেব সেন বলল, কাল রাত্রের বৃষ্টিটা আমাকে খুব ভাবাচ্ছে দাদা। ওয়েদার ক্রমশ আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। অরিন্দম বলল, ভেবে কোনো লাভ নেই। এখান থেকে নিশ্চয়ই ফিরে যাব না। লাচেনে কখন যাওয়া হচ্ছে? একটু হতাশ গলায় সহদেব বলল, বসন্ত আসুক, ওর তো সাত সকালেই আসার কথা। কল্পনার দরজা এখনো বন্ধ। যদিও চৌকিদার যখন হাঁকাহাঁকি করে ঘরে ঘরে গরম জলের বালতি পৌঁছে দিয়েছিল, তখন দরজা খোলার আওয়াজ কানে এসেছিল। চায়ের কাপটা রেখে অরিন্দম উঠে দাঁড়ালো। একটু পায়চারি করে আসি, ওরা এলে বলবেন বেশি দেরি হবে না। কাঠের বাড়িতে থাকার আরামই আলাদা। এর আগেও অনেকবার মনে হয়েছে কলকাতায় যদি এরকম একটা বাংলো বানাতে পারতো। খোলা জায়গায় এসে দাঁড়াতে ডান দিকের পরপর 3টে তুষার শৃঙ্গ যেন হুশ করে উঠল। এরা কেউ কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্ট নয়। অনেকক্ষণ ভেবে একটা নাম মনে পড়ল, তাংকার লা। পাহাড়ের চূড়ো হাড়ের মতো সাদা। ঠান্ডাটা এক জায়গায় দাঁড়ালে বড্ড বেশি আঁকড়ে ধরে। অরিন্দম হেঁটে এলো অনেকটা। খুব সাধারণ পাহাড়ি গঞ্জ। শহর বলা যায়ই না। যদিও হিন্দি সিনেমার পোস্টার গাছের গায়ে টাঙানো, লোকগুলো অরিন্দমকে যে চোখে দেখছে সেই চোখে যে কোনো শহুরে মানুষকে দেখত। অরিন্দমের মনে হলো সে এতদিনে কিছুই করতে পারেনি। ফিল্মের নায়করা সব সময় বলে পাবলিকের জন্য তাদের ব্যক্তিগত জীবন থাকে না, কিন্তু তারা যদি এই অবস্থায় পড়ে তখন ছটফটিয়ে চেনা মানুষ খোঁজে। কিন্তু জায়গাটাকে ভালো লাগছে। পাহাড় কেটে এই জায়গাটা যেন বানানো। লোকগুলো রীতিমতো পরিশ্রম করে বেঁচে থাকে। অন্তত পাহাড়ের বুক চিরে চাষবাস করার চেষ্টা দেখে তাই মনে হলো। তবে হ্যাঁ, যেখানেই নজর যাচ্ছে সেখানেই রঙিন ফুলের মেলা। যেন সমস্ত চুংথাং একটা ভরাট ফুলদানি। কলকাতা থেকে পালিয়ে যদি মাঝে মাঝে এখানে এসে থাকা যেত। অরিন্দম একটা ঝর্ণার পাশে দাঁড়ালো। জল বেশি নেই, কিন্তু স্রোত ফেনা ছড়াচ্ছে। এখানেও রডড্রেন্ডন আর পাহাড়ি রঙিন প্রজাপতির ভিড়। এ সময় পেছন থেকে একটা গলা ভেসে এলো। অরিন্দম ঘুরে দাঁড়িয়ে চমকিত। জোড়া গোয়েন্দা তার দিকে এগিয়ে আসছে হাসতে হাসতে। চুংথাংয়ের ঠান্ডায় অমন বিকট পোশাক কেউ পরতে যে পারে তা না দেখলে বিশ্বাস হতো না।
অন্তত গোটা তিনেক সোয়েটারের ওপর ফিনল্যান্ডের ওভারকোট না চাপালে শরীর অমন ভাগলপুরি দেখায় না। শু নয়, গামবুটের মতো হাঁটু পর্যন্ত জুতো, যার ভেতরে প্যান্ট ঢোকানো, মাথায় মোটা বাঁদুরে টুপি। অরিন্দম বলল, তাহলে আপনারাও এখানে? কালো চশমা পরা দুজন মানুষ একই সঙ্গে হাত তুলে নমস্কারও জানালো। হাত তুলতে গিয়েও সেটা না করে মাথা নাড়ল অরিন্দম। এখন কে কোনজন তার গুলিয়ে যাচ্ছে। একজনের পাকা জুলপি ছিল, সে আগ বাড়িয়ে কথা বলতো। দ্বিতীয়জন সেটাকেই সমর্থন করত। টিনটিনের সঙ্গী সেই দুটো ডিটেকটিভের মতো, কিন্তু টুপির তলায় জুলপি ঢাকা পড়ে গেছে। বাঁ দিকের লোকটি বলল, দারুণ জায়গা, কি বলেন? নিজেকে কেমন হিরো হিরো লাগে। ডান দিকেরটি বলল, সিনেমা দেখে বের হলেই আমার ওরকম মনে হয়। অরিন্দম মাথা নাড়ল, আমার হয় না। বাঁ দিকেরটি সঙ্গে সঙ্গে বলল, তা তো বটেই, হিরোদের আবার হিরো হতে ইচ্ছে করবে কেন? অরিন্দম বলল, তাহলে আপনারা হাল ছাড়ছেন না? বস যদি উইথড্র করতো তাহলে এই মুহূর্তেই চলে যেতাম। কাল রাত্রে আমাকে শাসিয়ে গেছে ওরা, কিন্তু আমি ডিউটি ফেলে চলে যেতে পারি না। বাঁ দিকের লোকটা জানালো, মরে গেলেও নয়। মরে গেলেও নয়। দ্বিতীয়জন দ্রুত মাথা নাড়ল। শাসিয়ে গেছে? কে শাসালো আপনাদের? অ্যান্টি পার্টি, তারাও যাচ্ছে। দলের মেম্বার 6 জন। একজন মহিলা হলো লিডার। কি জাহাবাজ মহিলা যে, কি বলবো। নিজে এসেছিল শাসাতে। এখানে তবু ঠিক আছে, কিন্তু লাচেন ছাড়িয়ে গেলে তো আর আইন কানুন নেই। ভীষণ ইনসিকিউর ফিল করছি। খুব। দ্বিতীয় লোকটি অসহায় চোখে তাকালো। আপনাদের সঙ্গে অস্ত্র নেই? না, পুলিশের চেয়ে বেশি কাজ করি মশাই, কিন্তু একটা ভোজালি রাখার রাইট নেই। তাই বসন্তবাবুর কাছে ছুটে গিয়েছিলাম সকাল হতেই। তা উনি আপনার কাছে আসতে বললেন। আপনাদের সঙ্গে স্লিপিং ব্যাগ আছে? কাল রাত্রে তো তাতেই শুয়েছি আমরা, দম বন্ধ হয়ে যায়। সে কি, আপনারা চুংথাঙে স্লিপিং ব্যাগে শুয়েছেন? হরেন্দম হেসে বলল, ট্রায়াল দিচ্ছিলাম। আমার নাম স্বদেশ আর ওর নাম বিদেশ। দুজনেই আপনার খুব ফ্যান। ফ্যান শব্দটা কেমন যেন, ভক্তকে ভক্ত বলাই ভালো। দ্বিতীয়জন হেসে বলল, আমার কোনো ছবি আপনারা দেখেছেন? অরিন্দম ফেরার জন্য পা বাড়িয়ে জিজ্ঞাসা করল। লোক দুটো পরস্পরের দিকে তাকালো। উত্তর না পেয়ে অরিন্দম ঘুরে দাঁড়াতেই প্রথমজন বলল, আমি ইতিহাসে খুব কম নম্বর পেতাম স্যার। মানে? অরিন্দম হতভম্ব। কিছুতেই মনে রাখতে পারতাম না নামগুলো। প্রথমজন মাথা নিচু করল এবং দ্বিতীয়জন মাথা নাড়ল। চুংথাং থেকে লাচেনে যাওয়া হবে না, লাবুং থেকে ইয়ামতাং, এই নিয়ে কিছুতেই একমতে আসতে পারছিল না বসন্ত এবং সহদেব। ওরা কথা বলছিল বাংলোর বারান্দায় বসে। দুপথেই সুবিধা অসুবিধা দুই আছে, কিন্তু লাচেন হয়ে গেলে সময় কম এবং পরিশ্রম বেশি হবে। দুই গোয়েন্দা খানিকটা দূরে দাঁড়িয়ে এদের কথাবার্তা মন দিয়ে শুনছিল। হঠাৎ পাকা জুলপি বলে উঠল, লাচেনই ভালো। বসন্ত একটু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, আপনাকে কে কথা বলতে বলেছে? লোকটা থতমত হয়ে জবাব দিল, ওরাও তো ওই পথে গেল, তাই। বসন্ত জিজ্ঞাসা করল, কারা গেল? অরিন্দম চেয়ারে শরীর এলিয়ে চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়েছিল। এবার চোখ খুলল। বসন্তদের জানা উচিত কে বা কারা এগিয়ে যাচ্ছে। পাকা জুলপি বলল, বাহ, আরেকটা দল যাচ্ছে দুর্ঘটনার স্পটে। ওরা যদি ব্রিফকেস পেয়ে যায়? দ্বিতীয় গোয়েন্দা বলল, খালি হাতে ফিরলে বিল পাস হবে না, আমার 12টা। পাকা জুলপি বলল, এই চুপ, শুধু তোর, আমার 12টা বাজবে না? অরিন্দম জিজ্ঞাসা করল, ওরা যে লাচেন হয়ে যাচ্ছে তা জানলেন কি করে? পাকা জুলপি বলল, কাল বলতে শুনেছি ওদের কুলিদের। আমরা তো কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি ওদের ওপর। সেসব কথা ডিসক্লোজ করতে পারবো না। এই সময় কল্পনা বেরিয়ে এলো ঘর থেকে। সকালে তাকে বেশ তাজা দেখাচ্ছে। গরম জামা কাপড়ে নিজেকে চমৎকার মোড়ে নিয়ে সে দরজায় দাঁড়িয়ে বলল, বসন্তদা, এই ব্যাপারটা নিয়ে এত ভাবছেন কেন? যে পথে গেলে সময় কম হবে সেই পথে চলুন। কষ্ট হবে জেনেই এসেছি, তাই না? সহদেব বলল, ম্যাডাম, আপনি যখন বলছেন তখন আর দ্বিধা করার কিছু নেই। তাছাড়া এতে আরেকটা সমস্যার সমাধান হবে। কুলিদের নিয়ে এখানে ফিরতে হবে না।
ঠিক আছে বসন্ত, লেটস মুভ। বসন্ত ঘড়ি দেখল। 12টা বাজতে বেশি দেরি নেই। পাহাড়ে সন্ধে নামে 4টের মধ্যে। পাহাড়ি পথে সন্ধ্যের পর কেউ গাড়ি চালায় না। চুংথাং থেকে লাচেনের যে দূরত্ব ম্যাপে পাওয়া যাচ্ছে তাতে জিপে বড়জোর ঘন্টা 4 লাগবে, রাস্তা ভালো থাকলে। বসন্ত অরিন্দমের দিকে তাকালো। এই মানুষটি তাকে সব কথা খুলে বলছে না বলে তার ধারণা। সে উঠে দাঁড়ালো। তাহলে আপনারা আমাদের সঙ্গেই যাবেন? জোড়া গোয়েন্দার একজন মাথা নাড়ল। আপনাদের আপত্তি না থাকলে? দ্বিতীয়জন সঙ্গে সঙ্গে বলল। আমাদের আপত্তি নেই। বসন্ত বলল, বেশ, আপনারা শুধু আমাদের সঙ্গে যাবেন, কিন্তু কোনো রকম সুযোগ সুবিধে পাবেন না। খাবার এবং টেন্ট যদি নিজেদের সঙ্গে থাকে তাহলেই যাওয়ার কথা ভাবুন। জিপে উঠে কল্পনা আজ অনেক সহজ। হেসে বলল, জানেন, আমি কখনো এত ভয় পাইনি কাল রাত্রে যা পেয়েছিলাম। অরিন্দম বলল, বলছো? হ্যাঁ, চোখ ছোট করে চেঁচিয়ে উঠল কল্পনা। যাক বাবা, আমার একটা ফাঁড়া কাটলো। অরিন্দম হেসে উঠল। মানে? কল্পনা অবাক হলো। দরজা খুলে যদি আমাকে দেখতে তাহলে তো। যান, একদম বাজে কথা বলবেন না। এখন তাই মনে হচ্ছে তোমার, কিন্তু জানো কল্পনা, আমার কপালে ঈশ্বর কি লিখেছিলেন তিনিই জানেন। কিন্তু দেখেছি ভুল বুঝতে মেয়েরা আমাকেই বেছে নেয়। এই যে এত গল্প আমার সম্পর্কে তৈরি হয়েছে, সেগুলো বিশ্বাস করতে তোমরা ভালোবাসো, কিন্তু তার সঙ্গে আমার কতটা সংযোগ তা নিয়ে কেউ চিন্তাও করো না। কল্পনা কিছু বলতে গিয়েও মুখ নামিয়ে নিল। সেটা লক্ষ্য করেও অরিন্দম কিছু বলল না। গাড়িগুলো চেষ্টা করছে কিছুটা দ্রুত উপরে উঠতে। সহদেবের ঘোষণা মতো লাচেনে বেস ক্যাম্প হবে। অনন্তরা ওখানেই থেকে যাবে। গাড়ি যত উপরে উঠছে ততই বোঝা যাচ্ছে ঠান্ডার দাপট কতখানি। তবু এখনো হালকা নাইলনের মশারির মতো রোদ্দুর মাথার উপর টাঙানো। দুপাশে পাহাড়, ঝিঝির ডাক এবং জল পড়ার শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। অবশ্য যখন এই দূরত্ব তিস্তার কাছাকাছি রাস্তায় চলে যাচ্ছে তখনই ঝড়ের মতো জলরাশির আছাড় খাওয়ার আওয়াজ কানে আসছে। এই পথে পাহাড়ি গ্রামের সংখ্যাও কম। 3টে নাগাদ ওরা যেখানে পৌঁছলো সেখানে কোনো মানুষ থাকার কথা নয়। পাহাড়ের ছায়া গভীর হয়ে জেঁকে বসেছে পথের ওপর এবং চিৎকার করে জিপের ড্রাইভাররা একে একে ব্রেক কষে গাড়ি থামালো। নদীর উপর কাঠের একটা সাঁকো। এমনিতেই সেটা খুব মজবুত ছিল না, কারণ এই পথে জিপ আসে কালে ভদ্রে। বাস আজ পর্যন্ত আসার চেষ্টাও করেনি। প্রথম জিপের ড্রাইভার ঠিকই লক্ষ্য করেছিল সাঁকোর মাঝখানে কয়েকটা তক্তা খুলে রাখা হয়েছে। ঠিক গাড়ির চাকা যেখান দিয়ে যাবে সেখানেই শূন্যতা, অর্থাৎ কোনো অবস্থায় একটা গাড়ি পার হতে পারবে না। অরিন্দম চারপাশে তাকালো। ঝিঝি ডাকছে, ছায়া ঘন হচ্ছে। সাঁকোর নিচে তীব্র স্রোতে জল নেমে যাচ্ছে, আর সাঁকোর ওপাশে পথটা বেঁকে উধাও হয়ে গেছে পাহাড়ের আড়ালে। সে এগিয়ে সাঁকোর উপর পা রাখল। আজ এই পথে জিপ গেছে। আর তখনই চিৎকার করে উঠল পাকা জলপি। সাবোটাজ! এ সাবোটাজ! বসন্ত গলা তুলল। কি আজে বাজে বকছেন? ওই দেখুন, ওপাশে নদীর ওপারে পাথরের আড়ালে দুটো তক্তা দেখা যাচ্ছে। এ সময় ঠক্করকে দেখা গেল সাঁকোর উপর উঠে যেতে। একটি মানুষ যেতে পারবে এমন পথ সাঁকোর উপর রয়েছে। সাঁকো পেরিয়ে উপরে গিয়ে ঠক্কর চারপাশে তাকালো। তারপর পাথরটার দিকে এগিয়ে গেল। যারা ওখানে তক্তাগুলো রেখেছে তারা জানে খুব সহজে সেখানে পৌঁছানো যাবে না। খানিকটা চেষ্টা করে ঠক্কর পেরিয়ে এলো সাঁকো। অরিন্দমের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় হিন্দিতে বলল, দড়ি থাকলে তবেই ওখানে নামা যাবে। বুঝতেই পারছেন, ওগুলো না তুলতে পারলে আমাদের এখানেই আটকে থাকতে হবে। বলে কয়েক পা হেঁটে আবার দাঁড়িয়ে পড়ল। আরেকটা কথা, এই দুটো ক্লাউনকে আমাদের জিপ থেকে নেমে যেতে বলবেন এবার। তারপর শীষ দিতে দিতে চলে গেল পেছনে নিজের জিপের দিকে। বসন্ত চাপা গলায় বলল, ক্রমশ অসহ্য হয়ে উঠছে। আর পাকা জুলপি প্রতিবাদ করে বলল, এ কি, উনি এ কথা বললেন কেন? আমরা ক্লাউন? দুজন ভদ্রলোকের সম্পর্কে কেউ ও ভাষায় কথা বলে? আফটার অল আমরা সহযাত্রী। অরিন্দম বাবু, আপনি প্রোটেস্ট করুন। অরিন্দম জিজ্ঞাসা করল, আপনারা কি ওকে বিরক্ত করেছিলেন? দ্বিতীয় জন জবাব দিল, না,
আমরা ওর সঙ্গে গল্প করার চেষ্টা করছিলাম। আর করবেন না। অরিন্দম ঘুরে দাঁড়ালো অনন্তর দিকে। প্রোডাকশনস ম্যানেজার অনন্ত শীতের দাপটে বেশ কুঁকড়ে গেছে, যদিও তার নাক চোখ ছাড়া শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। অরিন্দম বলল, অনন্ত, এবার তুমিই ভরসা। আমি? অনন্ত হতভম্ব। টালিগঞ্জের প্রোডাকশনসের মানুষ চিরদিন অসম্ভবকে সম্ভব করে। তা করে, কিন্তু সেটা তো সমতলে। বুড়ো বয়সে ওখানে নামতে গিয়ে মাথা ভাঙবো নাকি? কারা খুলেছে বলুন তো? অনন্ত কোমরে হাত রেখে ঝুঁকে নদীর দিকে তাকালো। বসন্ত ভেবে পাচ্ছিল না কি করবে। তার সঙ্গে বড় দড়ি নেই। যা আছে তা টুকরো টুকরো এবং জিনিসপত্র বাঁধার কাজে লেগে যায়। কাঠের পাটাতন তুলে নিয়ে এসে লাগাতে গেলে তো পেরেক দরকার, আর এইসব করতে রাত নেমে যাবে এখানে। পাকা জুলপি যে কথাটা চেঁচিয়ে বলেছে সেটাই সত্যি বলে মনে হচ্ছে। কেউ তাদের ক্ষতি করতে চাইছে, কিন্তু তাতে তার কি লাভ? সবাই মিলে আলোচনা করছে, যে যার নিজের মন্তব্য সঠিক প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গ্যাংটক থেকে যে পোর্টাররা এসেছিল তারা হঠাৎ সক্রিয় হলো। দেখা গেল ভোজালি নিয়ে তারা উঠে গেছে পাশের গাছে। সমস্ত পাহাড়ে পাহাড়ে গাছ কাটার শব্দ ছড়িয়ে পড়ল। শ্যাওলায় ভরা গাছের লোকগুলো বেশ ঝুঁকি নিয়ে উঠে ডাল কাটতে লাগলো, আর ওদের চিৎকার করে নির্দেশ দিচ্ছিল ঠক্কর। সমস্ত দলটা চুপ করে এদের কাজ দেখতে লাগলো। পর্যাপ্ত গাছের ডাল কেটে ওরা সেগুলোকে নিয়ে এলো সাঁকোর উপরে। তখন সূর্য পাহাড়ের ওপাশে, ছায়া আরো ঘন। ঠক্করের নির্দেশে ডালগুলো পরপর ফাঁকা সাঁকোর উপর সাজিয়ে রাখছিল। প্রায় আধ ঘন্টা পরিশ্রমের পর সাঁকোর উপরে ডালগুলো 3 স্তরের পথ তৈরি করলো। ঠক্কর অরিন্দমের সামনে এসে বলল, জিপ থেকে মালপত্র নামাতে বলুন। হালকা করে চালালে মনে হয় ওপাশে পৌঁছে যেতে পারবে। জিপের ড্রাইভাররা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। তারা ভয় পাচ্ছিল যদি মাঝপথে যাওয়ার পরে ডালগুলো ভেঙে পড়ে যায় তাহলে জিপ খুঁজে পাওয়া যাবে না। প্রথম জিপটার মালপত্র বেশি ছিল না। হঠাৎ ঠক্কর সেটায় উঠে বসল। ড্রাইভার ছুটে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেই ঠক্কর ঠান্ডা গলায় বলল, দূরে দাঁড়িয়ে থাকো। আমাকে আটকাতে চেষ্টা করলে তোমার লাশ নদীতে ভাসবে। ড্রাইভার এমন থতমত হয়ে গেল যে আর এগোলো না। মালপত্র নামিয়ে ঠক্কর জিপটাকে রাস্তার মাঝখানে নিয়ে এলো। তারপর বেশ দ্রুত জিপ চালিয়ে সাঁকোর উপর উঠে গেল। ডালগুলো মচমচ করছে। কোনোটা লাফিয়ে উঠল, কিন্তু ততক্ষণে ঠক্কর ওপাশে পৌঁছে গিয়েছে। পোর্টাররা ভাঙা ডালগুলো সরিয়ে আবার নতুন শক্ত ডাল পেতে দিল, আর ঠক্কর একে একে সব কটা জিপ পার করে নিয়ে এলো এপাশে। মালপত্র এপারে এনে জিপে তুলতে সন্ধ্যা। কাজ শেষ করে ঠক্কর পৌঁছে গিয়েছে নিজের জায়গায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে অরিন্দম বসন্তকে চাপা গলায় জিজ্ঞাসা করল, তুমি কি ওকে এখনো অসহ্য বলে ভাবছ? বসন্ত কাঁধ ঝাঁকালো। কিন্তু সহদেবের ইচ্ছে ছিল না এই অন্ধকারে গাড়ি চলুক। এখানেই ক্যাম্প খাটিয়ে রাতটা কাটিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে তার। কিন্তু ঠক্করের সাহসিকতায় সম্ভবত ড্রাইভারদের মনে লেগেছিল। তারা বলতে লাগলো লাচেনে পৌঁছতে তাদের কোনো অসুবিধা হবে না। বসন্ত এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঘন অন্ধকারে পাহাড়ি পথে যাওয়ার অভিজ্ঞতা কারোরই নেই। শুধু জিপের হেডলাইটের আলো সম্বল করে এগিয়ে যাচ্ছিল ওরা। দুপাশের কিছুই দেখা যাচ্ছে না। এমনকি এক গাড়ির মানুষেরা নিজেদের মুখও দেখতে পাচ্ছিল না। যত সাবধানেই চালানো হোক, যে কোনো বাঁক নেওয়ার সময় দুর্ঘটনা ঘটা এখন অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কাঁটা হয়ে বসেছিল কল্পনা। তার দুটো হাত জিপের শরীর আঁকড়ে ধরেছিল। ঠান্ডায় তার সমস্ত শরীরে কাঁপুনি আসছিল বারে বারে। পাশে বসা নির্লিপ্ত অরিন্দমের দিকে তাকালো সে। এই মানুষটি সম্পর্কে সে কি ভুল বুঝেছিল? মাঝে মাঝে ধন্দ লাগছে তার। এতক্ষণ পাশে বসেও লোকটা একটুও ঘনিষ্ঠ হবার চেষ্টা করেনি। সামনেই একটা বাঁক। হঠাৎ কল্পনার মনে হলো জিপটা অনন্ত খাদে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। সে অস্ফুট চিৎকার করে উঠতেই রাস্তাটা সোজা হলো। অরিন্দম মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল, কি হলো? ভয় করছে খুব। কল্পনা না বলে পারল না। চোখ বন্ধ করে থাকো, আন্তরিক গলায় বলল অরিন্দম। তারপর পায়ের কাছে রাখা ব্যাগ খুলে শাল বের করল। ঠান্ডা থেকে বাঁচবার জন্য মাথায় স্কার্ফ বেঁধেছিল কল্পনা। শালটা ওর মাথা থেকে কাঁধে ভালো করে মুড়ে দিয়ে অরিন্দম আবার বলল, চোখ খুলবে না।
মিনিট দুয়েক কাঁটা হয়ে বসেছিল কল্পনা। অন্ধকারের আড়াল সুযোগ সন্ধানীরা চিরকালই গ্রহণ করে, কিন্তু কিছুই হলো না। সে মুখ ফিরিয়ে দেখল অরিন্দম পাথরের মতো বসে রয়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে আসতে আসতেও আটকে গেল কল্পনার। অরিন্দম কি তাকে মেয়ে বলেই মনে করে না? নইলে এই ঔদাসীন্য কোন পুরুষকে মানায়, একমাত্র সন্ন্যাসী ছাড়া? ঘড়িতে রাত বেশি নয়, কিন্তু শেষ দিকে রাস্তা সত্যিকারের খারাপ ছিল। গাড়ি লাফিয়েছে খুব, তার প্রতিক্রিয়া শরীরে ছড়িয়েছে। লাচেনে পৌঁছে মনে হলো এই অন্ধকারে কারো জেগে ওঠার সম্ভাবনা নেই। যে কয়েকটা ঘর বাড়ি এখানে দেখা যাচ্ছে তাতে কোনো প্রাণী রয়েছে কিনা বোঝা মুশকিল। আলো জ্বলছে না কোথাও, অথচ সহদেবের খবর অনুযায়ী এখানেও একটা ডাকবাংলো থাকার কথা। সমুদ্র থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট গ্রামে রাত কাটাবার জন্য তাঁবু খাটাতে হলো। কথা ছিল এই লাচেন থেকেই বাকি পোর্টারদের পাওয়া যাবে, কিন্তু তারা আসবে কাল সকাল হলে। সবাই যে সামনের ঘরগুলোতে থাকে এমন নয়। আশেপাশে ১০ কিলোমিটার পথের মধ্যে পাহাড়ের খাঁজে যার ঘর, সেও নিজেকে লাচেনের মানুষ বলেই পরিচয় দেয়। মোটামুটি একটু পরিষ্কার জায়গা দেখে তাঁবু খাটানো হচ্ছিল। ছোট জেনারেটর এনেছে অনন্ত। সম্ভবত তার কল্যাণে এই প্রথম লাচেনে বিজলি বাতি জ্বলল। অবশ্য জায়গায় জায়গায় এর মধ্যে আগুন জ্বালিয়ে নিয়ে শরীর গরম করার ব্যবস্থা হয়েছে। অরিন্দমের মনে হলো কোনো বিদেশি ছবির দৃশ্য বলা যেতে পারত যদি জেনারেটরের শব্দটা না হতো। আর এই শব্দটাই স্থানীয় মানুষদের ঘুম থেকে তুলে এনেছে। অনন্ত ছুটে এলো তার কাছে। এখন তার নাকও দেখা যাচ্ছে না। দাদা, চা না কফি? অরিন্দম বলল, কেন এসব ঝামেলা করছো? রাতের খাবার করে ফেলো। অনন্ত বলল, রাত তো বেশি হয়নি। রাতের খাবার চুংথাং থেকে নিয়ে এসেছি, গরম করিয়ে দেব। আর আপনার তাঁবুটা ওই ওপাশে টাঙাতে বলেছি। কি খাবেন? অরিন্দম মাথা নাড়ল। আমার জন্য ভেবো না। তুমি ফিট আছো তো অনন্ত? তুমি না থাকলে টালিগঞ্জের হেভি লস হয়ে যাবে হে। অনন্ত খুব খুশি হলো। গাড়ি থেকে নামবার পর মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেলাম। অনন্ত চলে যাওয়ার পর অরিন্দম ঠক্করকে খুঁজছিল। আলো জ্বলে ওঠায় অন্ধকার যদিও খুব পাতলা হয়ে গেছে, কিন্তু কোনো মানুষকে শীত বস্ত্রের কল্যাণে চট করে ঠাউর করা যাচ্ছিল না। কিছু লোক তাঁবু খাটাচ্ছে। সহদেব তাদের নির্দেশ দিচ্ছে। কিছু লোক চায়ের আয়োজন করছে। বাকিরা বিভিন্ন অগ্নিকুণ্ডের সামনে। এর মধ্যে ঠক্কর কোথায় তা বোঝা যাচ্ছে না। লোকটার কাছ থেকে নকল সুটকেসটা সরিয়ে ফেললে কেমন হয়? অন্ধকারে কোনো খাদের মধ্যে ছুঁড়ে ফেললে খুঁজে পাওয়া যাবে না। জিপের কাছে দাঁড়িয়ে অরিন্দম বেশ শীতার্ত বোধ করল। সে তার হাত ব্যাগ থেকে ব্র্যান্ডির বোতলটা বের করল। যদিও পাহাড়ে মদ্যপান নিষেধ, তবুও ব্র্যান্ডিকে মদ বলতে এই মুহূর্তে তার বাঁধল। তরল পদার্থটি শরীরে যেতেই শীত কমে গেল আচমকা। অরিন্দম বোতলটা বন্ধ করে পায়চারি করতে করতে পেছন দিকে চলে এলো। বিক্রম ক্যামেরা নিয়ে এসেছে, অথচ কখনো ওকে লেন্স ওপেন করতে দেখা গেল না। লোকটা এলো কি জন্যে? একটা বড় পাথরের ঠেস দিয়ে দাঁড়িয়ে অরিন্দম কল্পনার কথা ভাবল। ৩০ না পেরিয়ে গিয়ে মেয়েদের শরীরে বসন্ত আসে না। ঝর্ণা মানে কখনোই নদী নয়। যাদবপুরে যে মেয়ে পড়ছে তার মন এবং শরীরের নির্মাণ তো সবে শুরু। এইরকম মেয়েকে দেখলে এক ধরনের আপত্ত স্নেহ ছাড়া তার মনে অন্য কিছুর উদয় হয় না। বেচারা কথাটা জানে না বলে সারাক্ষণ তার ভয়ে সিঁটিয়েছিল। এখন যদি সহজ হয়। সুটকেসটা পেতেই হবে। সকাল থেকে তার মনে হচ্ছে ওটা পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে কিছু সমস্যা দেখা দেবে বটে, কিন্তু হরিশ মল্লিক কোটি টাকা রোজগার করবে। এর মধ্যে ছবিটা নিয়ে এত প্রচার হয়ে গেছে যে সুপারহিট না হয়ে উপায় নেই। আরেক ঢোক গলায় ঢালল সে। শরীর এখন বেশ চাঙ্গা, কিন্তু সাঁকোটা ভাঙল কে? পাহাড়ে সাধারণত এই কাণ্ড কেউ করে না। যেভাবে পাটাতন সরানো হয়েছে তাতে স্পষ্ট গাড়ি আসুক তা কাম্য ছিল না, এবং তারা জানতো গাড়ি নিয়ে তারাই আসছে। মিসেস সেন এতটা প্রতিহিংসা পরায়ণ হচ্ছেন কেন? দু দলের আকাঙ্ক্ষিত জিনিস তো এক নয়। এইটাই তার বোধগম্য হচ্ছে না। হঠাৎ একটা আর্তনাদ কানে আসতে অরিন্দম চমকে মুখ তুলল। সে বসে আছে দরজা থেকে বেশ কিছুটা দূরে। চিৎকারটা যেখানে চলছে সেখানে সবাই ছুটে গেল। একটু পরে দেখা গেল পাকা জুলপির সঙ্গীটিকে নিয়ে ওরা ফিরে এলো।
পাকা জুলপি এবার খুব চেঁচাচ্ছে। তার চেঁচানিতে বোঝা গেল ভুল করে তারা ঠক্করের সুটকেসে হাত দিয়ে ফেলেছিল। তাই বলে লোকটা ওইভাবে মোচড়াবে? আর একটু হলেই তো শরীর থেকে হাত খসে পড়ত। বসন্ত ওদের ঠান্ডা করতে চেষ্টা করছিল। দলের অনেকেই অবশ্য পাকা জুলপিকে সমর্থন করছিল, কিন্তু যাকে নিয়ে এত কাজ তার গলা পাওয়া যাচ্ছে না, দেখাও পাওয়া যাচ্ছে না। আর এই সময় অরিন্দমের মনে হলো তার ডান দিকে কিছু নড়ে চড়ে উঠল। এই অঞ্চলে বন্য পশু আসে নাকি? সে চট করে নিজেকে সামলে নিল। পশু নয়, দুটো লোক এত সন্তর্পণে ওখানে দাঁড়িয়ে আছে কেন? লোক দুটো পায়ে পায়ে এগিয়ে এলো সামনে। বোঝাই যাচ্ছে অন্ধকারে পাথরের গায়ে অরিন্দম যে হেলান দিয়ে বসে থাকতে পারে তা ওদের কল্পনাতেও নেই। এই লোক দুটো পাহাড়ি নয়। পাহাড়িরা শহুরে শীতবস্ত্র পরে না। মিনিট তিনেক পরে লোক দুটো ফিরল। যেন তাদের যেটা দেখা দরকার ছিল সেটা ফুরিয়েছে। হঠাৎ অরিন্দম উঠে দাঁড়ালো। বোতলটাকে সঙ্গে নিয়ে সে নিঃশব্দে পা বাড়ালো। লোক দুটো নিশ্চিন্ত হয়ে এগিয়ে যাচ্ছে। সে যে ওদের পেছনে রয়েছে তা খেয়ালই করছে না। অন্য হাতে রিভলভারটা দেখে নিল সে। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে সেই বোধ এই মুহূর্তে তার কাজ করছিল না। লোক দুটো একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালো, তারপর ভেতরে ঢুকে গেল। অরিন্দম সতর্ক পায়ে কুঁড়ে ঘরের পেছনে চলে এলো। দুটো মানুষ কথা বলছে। একজন বলল, আর দরকার নেই, তুমি ভোরবেলায় গিয়ে কাজটা সেরে এসো। দ্বিতীয় গলা প্রশ্ন করল, ওই চিংড়িদের নিয়ে এত ভাবছেন কেন? প্রথম গলা জবাব দিল, প্রমাণ রাখতে চাই না, বড় সাহস বেড়ে যাচ্ছে। ভুল আমারই, বাকি দলটাকে নিয়ে আমি চিন্তা করি না। দ্বিতীয় জন বলল, কিন্তু ওদের স্বাভাবিক মৃত্যু হবে। আপনি এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? নিশ্চিন্ত না হলে আমি এখানে আসতাম না। তুমি শুধু সিনেমার নায়কটিকে লক্ষ্য করে যেও। শেক্সপিয়ার বলেছেন, মেয়েদের বিশ্বাস করো না। আপনি আপনি এ কি বলছেন? যা বললাম তা গিলে ফেলো। কথা থেমে যাওয়া মাত্র অরিন্দম সরে এলো। অনুসরণের সময় অন্ধকার প্রতিবন্ধক হয় না, কিন্তু এখন মনে হচ্ছিল টর্চ সঙ্গে থাকলে ভালো হতো। খানিকটা হেঁটে এসে অরিন্দম আরেক ঢোক ব্র্যান্ডি গলায় ঢালল। জল ছাড়া খেতে এখন কোনো অসুবিধে হচ্ছে না। এই লোক দুটোর পরিচয় স্পষ্ট হচ্ছে না, কিন্তু যে কাজটা ভোরবেলায় সেরে ফেলার হুকুম হলো সেটা কি? কাউকে খতম করা? সেই খতম তালিকায় সে নেই এটা বোঝা যাচ্ছে। তাহলে ওই চিংড়িরা কারা? চিংড়ি? হঠাৎ জোড়া গোয়েন্দাদের চেহারা মনে পড়ল ওর। জোড়া গোয়েন্দা এসেছে মিস্টার সেনের হয়ে ব্রিফকেস খুঁজতে। সেইটাই পছন্দ হবে না একমাত্র মিসেস সেনের। কিন্তু এই লোকটি তো মিসেস সেনকেও বিশ্বাস করতে পারছে না। কিন্তু সেটা জানান দিতে চায় না। সমস্ত হিসেব গুলিয়ে যাচ্ছিল তার। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট কাঠের বাংলোকে যেন অন্ধকার ফুঁড়ে তার সামনে উঠে আসতে দেখা গেল। নিজের চোখ কচলালো। তার কি নেশা হয়ে গেছে? কিন্তু কাঠের বাংলোটা তো সামনেই। আবছা মনে পড়ল এইটার কথাই সহদেব সেন শুনেছিল। অরিন্দমের মনে হলো জায়গাটা নিরাপদ নয়, কারণ বাংলোর পেছনে মৃদু আলো জ্বলছে। ওটা যে ছোট্ট তাঁবু সেটা বুঝতে সময় লাগলো। তাঁবুর ভেতর থেকে কথা ভেসে এলো। তারপরে একটা লোক বেরিয়ে এলো সেখান থেকে। বেশ হেলে দুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে বারান্দা পেরিয়ে দরজায় আঘাত করলো। ভেতর থেকে মেয়েলি গলা ভেসে এলো, কন? কফি মেম সাহেব। কয়েক সেকেন্ড পরে দরজা খুলে গেল। একটা মরা আলো বেরিয়ে এলো বারান্দায়। দরজা থেকেই কফির পেয়ালা হাত বদল হলো। ঠিক है, तुम लोग सो जाओ। साहब ने नाइट गार्ड रखने बोला था। ঠিক है, বাট ডোন্ট ডিস্টার্ব মি। দরজা বন্ধ হয়ে গেলে লোকটি বাধ্য ছেলের মতো নিচে নেমে চারপাশে তাকালো। তারপরে এগিয়ে গিয়ে তাঁবুর ভেতরে ঢুকে গেল। যেন কোনো সিনেমার একটি দৃশ্য সামনে প্রদর্শিত হলো। হয়তো ব্র্যান্ডের প্রতিক্রিয়ায় অরিন্দমকে সাহসী করে তুলল। ব্র্যান্ডের বোতলটা মাটিতে ফেলে দিল সে। শব্দ হলো, আর সেই শব্দটাই তার সচেতনতা বোধ ফিরিয়ে আনলো। তাঁবুর দিকে তাকালো অরিন্দম। বোতল পড়ার শব্দ কাউকে বাইরে টেনে আনেনি। সে বারান্দার দিকে তাকালো। তারার আলোয় কাঠামোটা আবছা দেখা যাচ্ছে। অরিন্দম রিভলভার বের করে সেটাকে তৈরি রাখলো।
মিনিট পাঁচেক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল পেটে ব্র্যান্ডি থাকা সত্ত্বেও হাত পা ঠান্ডায় অসাড় হয়ে আসছে। কিন্তু সময়টা নিতে হচ্ছিল, কারণ পরিস্থিতি না বুঝে এগিয়ে যেতে চাইল না সে। যেন অন্ধকারের সাথে মিশে মিশে সে সিঁড়ির কাছে চলে এলো। তারপর বারান্দায় উঠে এসে দেয়ালের সঙ্গে মিশে দাঁড়ালো। কোথাও কোনো শব্দ নেই। সমস্ত বিশ্ব চরাচর যেন এই মুহূর্তে অস্তিত্ব লুপ্ত করে রয়েছে। পা ফেলা মাত্র বারান্দায় কাঠের শব্দ হলো। অরিন্দম নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে দরজায় টোকা দিল। প্রথমবার কোনো প্রতিক্রিয়া নেই। আশেপাশে তাকালো সে। দ্বিতীয়বার ভেতর থেকে চাপা বিরক্তি ছিটকে এলো। কন? অরিন্দম জবাব দিল না। দরজাটা এবার একটু একটু করে খুলছে। পেছনে মরা আলো শীতবস্ত্রে জড়ানো শরীরটার প্রান্তরেখাগুলোকেই ধরেছে মাত্র। সামনে যে দাঁড়িয়ে তার মুখ ছায়াবৃতা, কিন্তু চকিতে হাত উঠে গেল মুখে। আপনি? এলাম, যেন বিস্ময় এবং দ্বিধায় কিছুটা হতচকিত। অরিন্দম সুযোগটা নিল। দরজা জুড়ে দাঁড়িয়ে থাকা শরীরটার পাশ ঘেঁষে ভেতরে ঢুকে গেল। একটু বসতে দিন, ঠান্ডায় জমে যাচ্ছে। মিসেস সেনের মুখ ফ্যাকাশে। অরিন্দম এগিয়ে আসায় সামান্য সরে দাঁড়িয়েছিলেন। এখন কোনো মতে বলতে পারলেন, আপনার সাহস তো কম নয়। সাহস? একটা বেড়ালো সিংহ হয়ে উঠবে আপনার সংস্পর্শে এলে। দরজাটা বন্ধ করুন মেম সাহেব, আমার একটু উত্তাপ চাই। অরিন্দম নিভে আসা ফায়ারপ্লেসের পাশে গিয়ে দাঁড়ালো, এবং তখনই মিসেস সেন বললেন, আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে বেরিয়ে না গেলে আপনার প্রাণের জন্য আমি দায়ী থাকব না। দুটো হাত ফায়ারপ্লেসের আগুনের উপর রেখে মুখ না ফিরিয়ে বলল অরিন্দম, দূর হচ্ছে না। মিসেস সেন এবার অবাক হলেন। মানে? উত্তাপ নেই? আচ্ছা বলুন, যারা কিনা আগুন বুকে নিয়ে বসে থাকার কথা, সে এমন মিয়ে যদি যায় তাহলে চলে? অরিন্দম পাশে টুকরো কাঠ দেখতে পেল। সেগুলো গুজে দিতে দিতে বলল, ধোঁয়া হবে? তা হোক, যেখানে ধোঁয়া সেখানেই তো আগুন। আপনি নিজেকে বড্ড বেশি বুদ্ধিমান ভাবছেন অরিন্দম বাবু। তাই অনেকদিন কেউ আমাকে উপদেশ দেয়নি জানেন। দরজা বন্ধ করুন, বড্ড ঠান্ডা। বেশ, আপনার সঙ্গে কথা বলা যাক। মিসেস সেন দরজাটা ভেজিয়ে ঘরে এসে দাঁড়ালেন। আপনি আমার পেছনে কেন লেগেছেন? আমি আপনার এক্সপ্লেনেশন চাইছি। দেখুন, আমার মুকুটে এত পালক বোঝা হয়েছে যে তার ভার সইতে পারছি না। আপনি আর যোগ করবেন না। ফায়ারপ্লেসে ধোয়ার পর আগুন দেখে হাসি হাসি মুখে মুখ ফেরালো অরিন্দম। আপনার পেছনে লাগছে শুনলে লোকে আরেকটা গল্প তৈরি করবে। এতক্ষণে বেশ জমেছে আগুনটা। আপনার শীত লাগছে না? মিসেস সেন নিজের বিছানায় এসে বসলেন। ওর চোখ অরিন্দমের ওপর থেকে সরছিল না। তাই দেখে অরিন্দম বলল, আমার উপর এত রেগে আছেন কেন বলুন তো? মিসেস সেনের ঠোঁট নড়ল। এই ঘরটাকে স্টুডিওর সেট বলে মনে করছেন নাকি? অরিন্দম সোজা হলো। আপনার মতো নায়িকা পেলে টালিগঞ্জ আর একটা রোমান্টিক জুটি পেত। এবার হতাশায় মাথা নাড়লেন মিসেস সেন। তার রেশম রেশম চুল ঝাঁকুনি খেয়ে মুখ ঢাকল। বাঁ হাতে অলস ভঙ্গিতে সেগুলোকে কপালের ওপর থেকে সরিয়ে নিলেন তিনি। বললেন, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল সেই দিন থেকেই আপনি আমাকে অনুসরণ করছেন। কেন? একটা সিগারেটের প্রয়োজন অনুভব করছিল অরিন্দম। মিসেস সেন যে ভঙ্গিতে বসে রয়েছেন তা তাকে আরেকজনের কথা মনে করিয়ে দিচ্ছে। বাংলা ছবির সেই স্মরণীয়া নায়িকা কোনোদিন তাকে ক্ষমা করবেন না। কিন্তু এর তাকানো, ঘাড় ঘোরানো, বসার ভঙ্গি, তার মধ্যে তিনি কি মিশে আছেন? কোনো রকম রক্তের সম্পর্ক আছে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল তার। মিসেস সেনের প্রশ্ন কানে যাওয়ার পর সে চোখ বন্ধ করল। তারপর বলল, পুলিশকে খবর দিলেন কেন? পুলিশ? চমকে উঠলেন মিসেস সেন। কে খবর দিয়েছে? এবং তখনই খাটের পাশে ছোট্ট টেবিলের ওপর রাখা বিদেশি সিগারেটের প্যাকেট তার চোখে পড়ল। এগিয়ে গিয়ে প্যাকেটটা তুলে নিয়ে সে সিগারেট বের করল। অলস হাতে লাইটার টিপে আগুন জ্বালালো। তারপর জবাব দিল, আপনি? আমি? কি যাতা বলছেন? চাপা গলায় চিৎকার করে উঠলেন মিসেস সেন। আপনি হোটেলে আমার কাছে রিভলভার চেয়েছিলেন। আপনি কি করে জানলেন ওটা আমার কাছে আছে, যদি আমার গতিবিধির উপর আপনার নজর না থাকতো? একেবারে সামনে চলে এলো অরিন্দম।
আপনি আমাদের একটু আগে পৌঁছে গিয়েছিলেন কিউরিও শপে। যে আপনাকে খবর দিয়েছিল ওখানে পাওয়া যেতে পারে, তার কাছে আমরাও খবর পেয়েছিলাম। রিভলভারের দরকারও ছিল, কিন্তু তখন ওদের কাছে ওই একটি অবশিষ্ট ছিল এবং সেটা আপনার কাছে পৌঁছে গেছে তা জানতে অসুবিধা হয়নি। রিভলভারের দরকার পড়ল কেন? যে কারণে আপনার দরকার পড়েছে, থাকলে অন্তত এই ঘরে ঢোকার সাহস আপনি পেতেন না। বুঝলাম, কিন্তু নিজে হোটেলে থেকে উধাও হয়ে পুলিশকে খবর দিয়ে আপনার কি লাভ হলো? আমি খবর দেইনি পুলিশকে। তাই নাকি? আপনি জানতেন না পুলিশ আমার ঘর সার্চ করেছে? হ্যাঁ, পরে, অনেক পরে। আমি রহস্যটা বুঝতে পারিনি। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, বিশ্বাস-অবিশ্বাসের ভার আপনার। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'বুনো হাঁসের পালক' এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই উপন্যাসের পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।